সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম অধ্যায় 5-এর জাবেদা। আজকে আমরা সমাধান করব অধ্যায় 2 লেনদেন অধ্যায়ের প্রথম সৃজনশীল। তোমরা সবাই ছোটখাটো সবকিছু জানো যে লেনদেন কি, ঘটনা কি। লেনদেন হচ্ছে ওই ঘটনাগুলো যেগুলোর মধ্যে টাকার পরিমাণ লেখা থাকবে। লেনদেন হচ্ছে যে ঘটনাগুলো টাকার অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার বিবরণী পরিবর্তন করতে পারে, তাকে আমরা লেনদেন বলবো। লেনদেন আর ঘটনা সেম না। ঘটনা হচ্ছে যে কোনো বিষয় হতে পারে, তুমি কোনো কিছু পরামর্শ দিয়েছো, অ্যাডভাইস দিয়েছো, বা কোনো খারাপ কিছু ঘটে গেছে, এটার সাথে টাকার লেনদেন নেই অথবা ব্যবসায়ের কোনো ধরনের সম্পর্ক নেই, ওগুলা হচ্ছে ঘটনা। লেনদেন ওগুলাই হবে যেগুলা হচ্ছে তোমার টাকার অঙ্ক পরিমাপযোগ্য হবে এবং আর্থিক অবস্থার বিবরণ পরিবর্তন করবে। মাঝে মাঝে কিছু লেনদেন থাকে যেগুলোর মধ্যে টাকার অঙ্ক লেখা থাকে, বাট অঙ্কটা লেনদেনটার মধ্যে কোনো ধরনের ট্রানজাকশন হচ্ছে না, ওইটার কারণে ওইটা কখনোই লেনদেন ঘটবে না, ওইটা শুধু একটা ঘটনা। তো আমাদের এখানে প্রথম একটা প্রশ্ন দেওয়া আছে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে এটার মোট পরিমাণ বের করতে বলছে। তোমাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে যেই ঘটনাগুলো ব্যবসায়িক লেনদেন নয়, মানে ব্যবসার সাথে এটার কোনো সম্পর্ক নেই, ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন করছে না, ওই ঘটনাগুলাকে তোমাকে এখানে চিহ্নিত করতে বলছে। তোমরা জানো আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে ফর অ্যান্সারের ছকটা তারিখ বিবরণ টাকা টাকা হবে। ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে কর উত্তর যদি তোমরা বের করতে চাও তাহলে তারিখ বিবরণ টাকা টাকা, এতটুকু ছকই আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমরা অধ্যায় 2-এর 1 নং সৃজনশীল সমাধান করব। তোমাদের এখানে কোশ্চেনে বলা হয়েছে যে রিফাত এন্টারপ্রাইজের একটি ব্যবসা প্রতিষ্ঠান 2017 সালের ডিসেম্বর মাসের কিছু সংঘটিত লেনদেনগুলো এখানে দেওয়া হলো। ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো আমাদের এখন খুঁজে বের করতে হবে। আমরা এখানে দেখতে পারি যে 10 নাম্বার ডিসেম্বর 10 নাম্বার লেনদেনের মধ্যে বলা হয়েছে যে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ করেছে, এটা তার ব্যক্তিগত লেনদেন, এটা ব্যবসায়িক লেনদেন হবে না, কারণ মালিক যেহেতু তার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিয়েছে ব্যাংক থেকে, এখানে ব্যবসায় কোনো ধরনের পরিবর্তন ঘটে নাই। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা তোমার লেনদেন। এটা তোমার একটা ব্যবসায়িক লেনদেন নয়। এটা আরেকটা এখানে বলা হয়েছে যে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। আসবাবপত্র ক্রয়ের জন্য তুমি ফরমাইশ প্রদান করেছো, মানে কি এখানে তোমার কোনো টাকার লেনদেন হয়নি, তোমরা টাকা দিয়ে লেনদেন করোনি, শুধু ফরমাইশ প্রদান করেছো। তুমি এটা কিনতেও পারো নাও কিনতে পারো, তার জন্য এটাও কোনো ধরনের লেনদেনের মধ্যে পড়ে না। তাহলে আমরা বলতে পারি ডিসেম্বর 10 আর 15 এই দুটা তারিখের লেনদেন গুলা হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয়, এটা শুধু জাস্ট একটা ঘটনা। তাহলে আমরা ছক আঁকি, তারিখ বিবরণ টাকা টাকা। আচ্ছা, তোমরা এখানে বিবরণের মধ্যে তোমাদের কোশ্চেনে যে কথাটা লেখা থাকবে ওইটাই তোমরা বিবরণের মধ্যে উঠায় দিবা।
এটা হচ্ছে তোমার কর অ্যান্সার। তোমরা বিবরণের ঘরে প্রশ্ন যেটা দেওয়া থাকবে ওই প্রশ্নটাই এখানে তোমরা তুলে ফেলবা, আর টাকার অ্যামাউন্ট গুলা প্রথম ঘরে যোগ বিয়োগের করে ব্যালেন্সটা সেকেন্ড টাকার ঘরে লিখবা। আচ্ছা, এখন আমরা হতে চলে যাব। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের খতে বলা হয়েছে ঘটনা হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। তোমাদের এখানে তোমরা অলরেডি বুঝে গেছো এই দুইটা লেনদেনের মধ্যে নেই, বাকি যে এন্ট্রি গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের লেনদেন। মানে সেই লেনদেন গুলো কেন? কারণ এটার মাধ্যমে টাকার অঙ্ক পরিবর্তন হচ্ছে, ব্যবসায়িক আর্থিক বিবরণী পরিবর্তন হচ্ছে, তো আমরা বাকিগুলোকে আমরা লেনদেন বলতে পারি। তোমাদের এখানে বলেছে যে যেগুলা লেনদেন সেগুলাকে তোমাদের কারণ সহ ব্যাখ্যা করতে বলেছে। কারণ সহ ব্যাখ্যা করতে বলেছে সমীকরণ পদ্ধতিতে। তোমরা জানো আমরা শিখেছিলাম যে সমীকরণ পদ্ধতি কি। সমীকরণ পদ্ধতি হচ্ছে A equals to L plus OE। A equals to L plus OE এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ পদ্ধতি। A হচ্ছে অ্যাসিড সম্পদ, L হচ্ছে লায়াবিলিটিস দায়, আর OE হচ্ছে ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। আমরা জানি OE এর মধ্যে 4টা এন্ট্রি থাকে, E R D C। ই হচ্ছে কস্ট মানে ব্যয়, আর হচ্ছে রেভিনিউ অর্থাৎ আয়, ডি হচ্ছে ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন, আর সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। আমরা জানি ও এর মধ্যে 4টা থাকে, তো আমাদের যদি প্রশ্নের মধ্যে ই হ্রাস বৃদ্ধির কথা বলে, আর হ্রাস বৃদ্ধির কথা বলে, ডি হ্রাস বৃদ্ধির কথা বলে, সি হ্রাস বৃদ্ধির কথা বলে, তাহলে আমরা এই 4টা ইউজ না করে আমরা ওই লিখে দেব, ওই লিখে দিব। আর যদি এল হ্রাস বৃদ্ধি হয় এল ই দিব, যদি এ হ্রাস বৃদ্ধি হয় এ দিব। জাস্ট ই আর ডি সি এই 4টা হ্রাস বৃদ্ধির সময় আমরা ওই লিখব, কারণ ওনার্স ইকুইটির মধ্যে এই 4টা এন্ট্রি রয়েছে। তোমাদেরকে আরেকটা বলে দেই, তোমরা সবসময় জানো যে আমরা জাবেদার মধ্যে ডেবিট আর ক্রেডিট করি। ডেবিটের মধ্যে আমরা কি করি? সকল ধরনের সম্পদ আর হচ্ছে ব্যয় লিখি, আর ক্রেডিট পাশে হচ্ছে আমরা দায় আর আয় লিখি। সো বেসিক্যালি ডেবিটের মধ্যে আমরা যে ব্যয়টা লিখি, ব্যয় যদি আমরা ডেবিটে লিখি তাহলে ব্যয় বৃদ্ধি পাবে, আর ব্যয় যদি ক্রেডিটে লিখি তাহলে হ্রাস পাবে। ব্যয় যদি ডেবিটে লিখি ব্যয় বৃদ্ধি পাবে, আর ক্রেডিটে লিখলে ব্যয় হ্রাস পাবে। তো যেহেতু আমরা ব্যয়ের কথা বলতেছি, ই তো লেখা যাবে না, ই না লিখে আমরা ওই লিখবো। সবসময় মনে রাখবা ই যদি বৃদ্ধি পায় ও ই কমে যাবে, ই যদি কমে যায় ও ই বেড়ে যাবে, মানে এটা উল্টা হবে। তুমি প্রথমে লেনদেনটা এভাবে ভাববা যে তোমার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তো তুমি ভাববা যে ব্যয় যেহেতু বৃদ্ধি পাচ্ছে মানে ওই হ্রাস পাচ্ছে, ব্যয় হ্রাস পাচ্ছে মানে ওই বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসতেছি আর মানে আয়।
আয় হচ্ছে আমরা অলওয়েজ ক্রেডিটে লিখি, সো আয় ক্রেডিটে লিখলে আয় বৃদ্ধি পাবে, আর আয় যদি আমরা ডেবিটে লিখি হ্রাস পাবে। সেম, আয় বৃদ্ধি পাওয়া মানে ও ই বৃদ্ধি পাওয়া, আয় হ্রাস পাওয়া মানে ও ই হ্রাস পাওয়া, এই দুটো হচ্ছে সেম হবে। এরপর আসি ডি। ডি হচ্ছে উত্তোলন। উত্তোলন একটা খরচের নাম, সো উত্তোলন আমরা অলওয়েজ ডেবিটেই লিখি, তো উত্তোলন যদি ডেবিটে লিখি বৃদ্ধি পাবে আর ক্রেডিটে লিখলে হ্রাস পাবে। তো ডি যদি বৃদ্ধি পায় ও ই কমে যাবে, ডি বৃদ্ধি পেলে ও ই হ্রাস পাবে, ডি হ্রাস পেলে ও ই বৃদ্ধি পাবে। এরপর আছি সি। সি হচ্ছে ক্যাপিটাল। মূলধন এটা হচ্ছে একটা মালিকের অংশ, এটা আমরা অলওয়েজ ক্রেডিটে লিখি, সো সি যদি ক্রেডিটে লেখো বৃদ্ধি পাবে আর ডেবিটে লিখলে হ্রাস পাবে। সি বৃদ্ধি পেলে ও ই বৃদ্ধি পাবে, সি হ্রাস পেলে ও ইও হ্রাস পাবে। তাহলে আমরা এখানে এখন সমাধান করব। তোমাদের এখানে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করতে বলেছে, তো তোমাদের এখানে লিখতে হবে যে আমি সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করছি, আর এখানে হবে তাত্ত্বিক আর এখানে হবে লেনদেন। আচ্ছা, তোমাদের ঘরটা এখানে যেহেতু লেনদেন চিহ্নিত করতে বলেছে, তো তুমি লেনদেনের ঘরটা লিখবা যে এটা লেনদেন, এটা লেনদেন, এটা লেনদেন, আর তারিখ মেনশন করব, আর লেনদেন গুলো আমরা ব্যাখ্যা করব হচ্ছে সমীকরণ পদ্ধতিতে। আমরা এখানে ডিসেম্বর 1 তারিখে লেনদেন দেখতে পারি যে 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো। তুমি 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছো, মানে তোমার ব্যবসায় টাকা এসেছে, মানে আর্থিক অবস্থা বিবরণী পরিবর্তন হচ্ছে, তো এটা একটা লেনদেন, এটা লেনদেন। তো তোমরা এটার ব্যাখ্যা করবা কিভাবে? ব্যাখ্যাটা হচ্ছে এরকম, তোমরা অবশ্যই এখানে মেনশন করে দিবা সমীকরণ পদ্ধতিতে দেখা যাচ্ছে, সমীকরণ পদ্ধতিতে দেখা যাচ্ছে এক একজন এক এক ভাবে কারণটা লিখে। কয়েকজন লিখে যে সমীকরণ পদ্ধতিতে দেখা যাচ্ছে যে ব্যবসায় টাকা নেওয়া হলো বা ব্যবসায় শুরু করা হলো টাকা দিয়ে, বা ব্যবসায় টাকা আসছে যার ফলে এ বৃদ্ধি পাচ্ছে ও ইও বৃদ্ধি পাচ্ছে, এভাবে অনেকে কারণ লিখে। তোমরা যদি একুরেট একটা কারণ লিখতে চাও তাহলে তোমরা বলতে পারো যে আচ্ছা, তোমরা লিখতে পারো যে নগদ অর্থ ব্যবসায় আনার ফলে হিসাব সমীকরণ পদ্ধতিতে সমীকরণ পদ্ধতিতে এ বৃদ্ধি ও ই বৃদ্ধি পাচ্ছে। অনেকে অনেক ভাবে কারণটা ব্যাখ্যা করে, তো আমি বলবো যে এই পদ্ধতিতে ব্যাখ্যাটা খুবই ইজি। তোমরা এখানে কোশ্চেন থেকে অল্প একটু কিছু প্রথমে লিখে নিবা। এখানে যেহেতু বলেছে যে ব্যবসা শুরু করা হলো, তো আমি লিখবো যে নগদ অর্থ ব্যবসায় আনার ফলে, এরপরে হিসাব সমীকরণ পদ্ধতিতে এ বৃদ্ধি
ও ই বৃদ্ধি পেয়েছে। তুমি যদি ব্যবসায় টাকা নাও তাহলে নগদান ডেবিট হবে, মালিকানা সত্ত্ব ক্রেডিট। নগদ ডেবিট মানে হচ্ছে সম্পদ, সম্পদ ডেবিটে লিখি আমরা, আর সম্পদ ডেবিটে লিখলে সম্পদ বৃদ্ধি পায়। আর হচ্ছে মালিকানা সত্ত্ব আমরা অলওয়েজ ক্রেডিটে লিখি। সো মালিকানা সত্ত্ব যদি তুমি ক্রেডিটে লেখো তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। যেহেতু এখানে তোমাকে হিসাব সমীকরণ কথা বলেছে, তো তুমি বাংলায় না লিখে এই হিসাব সমীকরণটা লিখবা। এটা হচ্ছে সম্পদ আর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, ওই বৃদ্ধি পাচ্ছে। এরপর আমি দেখব ডিসেম্বর 3। ডিসেম্বর 3-এ বলা হয়েছে ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। তুমি যখন ব্যাংকে গিয়ে হিসাব খুলবা, তার মানে হচ্ছে তুমি টাকা জমা রাখার জন্য হিসাব খুলছো। তো তুমি যখন ব্যাংকে হিসাব খুলতে যাবা, এটাকে আমরা ধরে নিই তুমি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছ। তো ব্যাংকে যদি টাকা জমা দাও, ব্যাংকের হিসাব বৃদ্ধি পায়, ব্যাংকে টাকা জমা হয়, তাহলে আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু তুমি ব্যাংকে টাকা দিচ্ছ, তোমার ক্যাশ টাকা কমে যাচ্ছে, তো নগদান ক্রেডিট। তাহলে আমরা বলতে পারি ব্যাংক হিসাব একটা সম্পদ, নগদ একটা সম্পদ। ব্যাংক ডেবিটে লিখেছি মানে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, নগদ ক্রেডিটে লিখেছি মানে একটা সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে আমরা বলবো হিসাব খোলার ফলে, ব্যাংকে হিসাব খোলার ফলে তোমরা যদি কেউ চাও এর পাশে ব্র্যাকেটে সম্পদ লিখে দিতে পারো, তোমরা যদি চাও ও এর পাশে ব্র্যাকেটে মালিকানা সত্ত্ব লিখে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। ব্যাখ্যাতে তুমি বাংলা ইংলিশ দুটা এক করেও লিখতে পারো বা ইংলিশের মাধ্যমেও লিখতে পারো, বাট বাংলা লেখা যাবে শুধু বাংলা, যেহেতু হিসাব সমীকরণ বলে দিছে। হিসাব সমীকরণ মানে হচ্ছে a + l + ওই, মানে এর মাধ্যমে এক্সপ্লেন করতে বলেছে, এল ও ই এগুলা দিয়ে এক্সপ্লেন করতে বলেছে তোমাদেরকে। এরপরে আসি ডিসেম্বর 10, এটাও হচ্ছে একটা লেনদেন। ডিসেম্বর 10-এ বলেছে, না ডিসেম্বর 5, ডিসেম্বর 5 তারিখে বলা হয়েছে যে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। তুমি ধারে যদি পণ্য করো, এর মাধ্যমে তোমার দায় সৃষ্টি হচ্ছে, তোমার পরে টাকাটা পে করে দিতে হবে। যেহেতু ধারে ক্রয় করতেছো, তোমার এই টাকাটা দিতে হবে, এখন না দিয়ে তুমি পরে দিবা। যখন আমরা কাউকে টাকা দিব, ওটা হচ্ছে আমাদের দায় হয়ে যায়, দায় সৃষ্টি হয়েছে, তাইলে এটাও আমরা বলতে পারি একটা লেনদেন। তো এটার যাবেটা কি, তুমি ক্রয় করছো মানে পণ্যটা তোমার কাছে আসতেছে, তো ক্রয় হিসাব ডেবিট। আর পাওনাদারকে তুমি টাকা পরিশোধ করবা, পাওনাদার হচ্ছে ক্রেডিট। তো ক্রয় হচ্ছে একটা খরচের নাম, তো ক্রয় যদি আমরা ডেবিটে লিখি তো খরচ বৃদ্ধি পাচ্ছে, বাট আমরা এখানে খরচ নাম ই লিখতে পারবো না, আমরা ওই লিখবো। তার মানে হচ্ছে ওই হচ্ছে ওনার্স ইকুইটি। খরচ যদি বৃদ্ধি পায় তাহলে ওই হ্রাস পাবে। খরচ যদি বৃদ্ধি পায়, তোমরা প্রথমে জাবেদা করার পর খরচটা প্রথমে ধরবা, ধরার পর মালিকানা সত্ত্ব মানে ও ই নিয়ে ভাববা। ধারে পণ্য ক্রয় করা হলো হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। ক্রয় হচ্ছে এটা একটা খরচ, আর এই ক্রয় বৃদ্ধি পাবে কারণ আমরা ক্রয়টা ডেবিটে লিখেছি, ক্রয় ডেবিট হলে বৃদ্ধি পায়। ক্রয় যদি বৃদ্ধি পেয়ে যায়, খরচ যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, মানে আমরা ও ই হ্রাস লিখবো। এরপরে হচ্ছে পাওনাদার, আমরা ক্রেডিটে লিখতেছি, পাওনাদার ক্রেডিটে, পাওনাদার হচ্ছে একটা দায়, দায় আমরা অলওয়েজ ক্রেডিটে লিখি, তাহলে দায় বৃদ্ধি পাচ্ছে।
তাহলে আমরা কারণ লিখি, ধারে পণ্য ক্রয়ের ফলে সমীকরণ পদ্ধতিতে ও ই হ্রাস ও এল বৃদ্ধি পাচ্ছে। এরপর তোমার আরেকটা লেনদেন হচ্ছে 20 তারিখের লেনদেনে বলা হয়েছে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। তোমরা পাওনাদারকে 15,000 টাকা পরিশোধ করছো, মানে কি তোমার নগদ টাকা কমে যাচ্ছে, তাই নগদান ক্রেডিট হবে। আর যেহেতু পাওনাদারকে পরিশোধ করছো, পাওনাদারও কমে যাবে, তো পাওনাদারকে আমরা ডেবিট করে ফেলবো। তো পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। নগদ পাওনাদার হচ্ছে একটা দায়। দায় আমরা বলেছিলাম যে আমরা দায় অলওয়েজ ক্রেডিটে লিখি। তো দায় যদি তুমি ক্রেডিটে লেখো তো দায় বৃদ্ধি পাবে, বাট দায় যদি তুমি ডেবিটে লেখো তাহলে দায়টা কমে যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের এল হ্রাস পাচ্ছে। দায় মানে পাওনাদার মানে হচ্ছে এল, এল হ্রাস পাচ্ছে যেহেতু আমরা পাওনাদার ডেবিটে লিখতেছি। আর নগদান ক্রেডিট, নগদ হচ্ছে একটা সম্পদ, নগদ ক্রেডিটে লিখছো মানে নগদ কমে যাচ্ছে। এটা হচ্ছে তোমার খর অ্যান্সার। এখন আমরা গতে চলে যাব। তোমাদের এখানে বলেছে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তোমাদের কোশ্চেনে যখন বলবে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও, তখনই তোমরা মনে করবা আমরা যে একটু আগে একটা সমীকরণ লিখেছিলাম a = l + OE, এটা তোমাদেরকে একটা ছকের মাধ্যমে হ্রাস বৃদ্ধিটা দেখা দিতে হবে। যখনই তোমাদের বলবে সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, এটা আমরা সমাধান করব হচ্ছে a = l + OE, একটা ছক রয়েছে, ওইটার মাধ্যমে আমরা সমাধান করে আমাদের দেখাইতে হবে। সবসময় মনে রাখবা, আমি তোমাদের বলেছিলাম হিসাব সমীকরণ পদ্ধতিতে a = l + OE, মানে তোমার এ যত আসবে এল আর OE প্লাস করে সেম আসতে হবে। এ তোমার অ্যান্সার যত আসবে এল + OE তোমাদের যোগ করে সেম আসতে হবে। যখন এই পাশ মিলে যাবে তখন তোমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। যদি দেখো যে না এই পাশ মিলছে না, তাহলে তোমাদের অঙ্কে ভুল রয়েছে। এটা একটু কেয়ারফুলি দেখবা। আমাদের ছকটা হচ্ছে হিসাব সমীকরণের, প্রথমে একটা বড় ছক আঁকবা। আঁকার পর এটা হচ্ছে তারিখের ঘর, এটা হচ্ছে উদ্ধৃত, এটা হচ্ছে a = আমাদের সূত্রে দেওয়া ছিল a = l + OE, এটা হচ্ছে আমাদের ছক। এখন আমরা এখানেও একটা ছক কাটবো, কারণ আমাদের হাতে অনেকগুলো সম্পদ থাকতে পারে। নগদ এটা একটা সম্পদ, যন্ত্রপাতি, আসবাবপত্র, ব্যাংক হিসাব, দেনাদার, আমাদের অনেকগুলো সম্পদ রয়েছে। তো আমরা ওই সম্পদের নামগুলো এখানে লিখবো।
আমি এখানে লিখতে পারি নগদ, এটা একটা সম্পদ। ব্যাংক, এটা একটা সম্পদ। আসবাবপত্র, এটা একটা সম্পদ। দেনাদার, এটা একটা সম্পদ। অফিস সরঞ্জাম, ওইটাও আছে। তোমরা এখানে চাইলে 3টা ছক করতে পারো বা 2টা, জাস্ট তোমরা খালি ছক রেখে দিবা, কারণ সম্পদ যে কোনোটাই হতে পারে। তুমি লেনদেন পড়ে তুমি বুঝে যাবে যে এখানে কোন সম্পদ। নগদ একটা সম্পদ আছে, ব্যাংক একটা সম্পদ, আসবাবপত্র, দেনাদার, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি। সম্পদের নামগুলা তোমাকে এখানে মেনশন করতে হবে, সবগুলা না, কারণ সব লেনদেনের মধ্যে সব সম্পদের নাম লেখা নাই থাকতে পারে। কিন্তু আমাদের এই লেনদেন গুলো পরে আমরা দেখলাম আমাদের এখানে নগদ আর ব্যাংকের সম্পদটা রয়েছে, তার জন্য আমরা এই 2টা টাকার মধ্যে আমরা বসাবো। কিন্তু এই 2টা ছক তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, এই 2টা ছক তোমরা না দিলেও পারো। এই 2টা ছক যদি দেখো আসবাবপত্রের লেনদেন আছে তাহলে আসবাবপত্র লিখবা, যদি দেনাদারের কোনো লেনদেন থাকে দেনাদার লিখবা, যন্ত্রপাতি, অফিস সরঞ্জামের কোনো লেনদেন থাকলে তখন এই ঘরগুলো আঁকবা। আদারওয়াইজ আঁকার দরকার নেই, কারণ আমরা এখানে লেনদেন পড়ে দেখতেছি যে আমাদের শুধু নগদ আর ব্যাংকের লেনদেনটা আছে, সো আমরা শুধু এই 2টা ঘর আঁকলেই হবে। নগদ, ব্যাংক, আমরা এই 2টাই আঁকবো। এরপরে আয়, দায়। তোমাদের দায়ও 2টা, একটা হচ্ছে পাওনাদার, একটা হচ্ছে ঋণ। ঋণ এমনি ঋণও হইতে পারে, ব্যাংক ঋণও হইতে পারে। যদি লেনদেন পড়ে দেখো যে না ঋণ লিখেছে, ব্যাংক ঋণ লিখেছে, যেটা লিখবে সেটার নাম লিখে দিবা আর পাওনাদারের নাম লিখে দিবা। আর মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, তোমাদের আমি তারিখ, তোমাদের একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেই। তোমরা যখন এই হিসাব সমীকরণটা করবা অবশ্যই তোমরা এখানে লেনদেন গুলো দেখে নিবা যে কয়টা লেনদেন আছে। আমরা বলবো 1, 2, 3, 4। আমাদের এখানে লেনদেন রয়েছে 4টা, আমাদের এখানে 4টা লেনদেন রয়েছে। তো আমরা কি করবো, প্রথমে এই 4টা ঘর এঁকে নিব। আমরা 4টা ঘর এঁকে নিব। সবসময় মনে রাখবা প্রথম ঘরটা তুমি ছোট দিবা, আর সমান সমানের এখানে না দাগ পড়া যাবে না, আর প্লাসের এখানেও দাগ পড়া যাবে না, কারণ এখানে আমরা এই চিহ্নগুলো দিব। আচ্ছা, প্রথম ঘরটা ছোট দেওয়ার পর পরবর্তী ঘরগুলো একটু বড় করে দিবা। এক, 2, 3, 4। আচ্ছা, তা আমরা এখন তারিখ দিয়ে স্টার্ট করব। আমাদের এখানে প্রথম তারিখ হচ্ছে ডিসেম্বর 1। এখানে বলা হয়েছে যে তুমি এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছো। এত টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করো তাহলে তোমার জাবেদা কি আসে, নগদান হিসাব ডেবিট আর মূলধন ক্রেডিট। নগদান যদি ডেবিটে হয় আমি ডেবিটে টাকা লিখবো, ডেবিটে টাকা লিখলাম। নগদান ডেবিট, এই যে ডেবিটে টাকা লিখলাম। ডেবিট মানেই হচ্ছে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, দ্যাটস ওয়াই এটা প্লাস আকারে লিখবা। নগদান ডেবিট আর হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, মূলধন ক্রেডিট। মূলধন ক্রেডিট হওয়া মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। তো আমাদের এই 2টা প্লাস ফিগারে লিখতে হবে। প্রথম এন্ট্রি হচ্ছে নগদান ডেবিট, ডেবিটে টাকা লিখলাম, নগদানের ঘরে টাকা লিখলাম। এরপর হচ্ছে মূলধন ক্রেডিট, মূলধন মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বে টাকা লিখবো। এরপর পরের ঘরের উপরে উদ্ধৃত মানে হচ্ছে তোমরা প্রথম এন্ট্রিতে যেই টাকার অ্যামাউন্ট গুলা লিখবা, যেই যেই ঘরে, ওইটা উদ্ধৃত হিসাবে সেকেন্ড ঘরে উঠাইতে হবে। এটা নিয়ম, উদ্ধৃত হিসেবে সেকেন্ড ঘরে তোমাদের এই টাকার অ্যামাউন্টটা উঠাতে হবে।
ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সট হচ্ছে 3 তারিখ। 3 কি বলেছে যে তুমি ব্যাংকে একটি হিসাব খুললাম 50,000 টাকা। তো ব্যাংকে হিসাব করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, ব্যাংক ডেবিট, আর নগদ টাকা কমে যায়, নগদান ক্রেডিট। তো আমরা বলতে পারি 3 নাম্বার ঘর এই ঘরেই লিখবা, কারণ এটা 2 নাম্বার এন্ট্রি, এখানে লিখতে হবে। উদ্ধৃত যেই ঘরে নামাবা ওই ঘরেই সেকেন্ড এন্ট্রির টাকা লিখবা। উদ্ধৃত যেই ঘরে নামাবা ওই ঘরেই সেকেন্ড এন্ট্রির টাকা লিখবা। তো আমাদের সেকেন্ড এন্ট্রি যাবে হচ্ছে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাংক হচ্ছে ডেবিট 50,000, ব্যাংক ডেবিট 50,000 প্লাসে হবে, কারণ ব্যাংক সম্পদ, ডেবিট হলে সম্পদ বাড়ে, প্লাসে। নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট মানে নগদ টাকা কমে যাচ্ছে, তাহলে সম্পদ কমে যাচ্ছে। তো এখানে তুমি নগদান ক্রেডিট হিসেবে লিখবা, মানে তোমার এই এন্ট্রির মাধ্যমে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, একটা কমে যাচ্ছে। ব্যাংক বৃদ্ধি পাচ্ছে, নগদ কমে যাচ্ছে। তো নগদটা যখন কোনো কিছু কমে যাবে তখন এটাকে মাইনাস ফিগারে লিখতে হবে। লেখার পর থার্ড ঘরে আবার একটা উদ্ধৃত লিখতে হবে। উদ্ধৃত হচ্ছে প্লাস মাইনাস করে করে তোমাকে টাকাটা লিখতে হবে। তো এখানে 5 লাখ, 5 লাখ থেকে 50,000 চলে গেলে 4,50,000 থেকে যায়, আর এখানে 50,000ই থাকে, আর এখানেও সেম 5 লাখ টাকাই থাকবে। আচ্ছা, এরপরে আমি 5 নম্বর এন্ট্রি 5 লিখবো। এটা উদ্ধৃত যে ঘরে নামানো হয়েছে ওই ঘরে থার্ড এন্ট্রি লিখবো। উদ্ধৃত তুমি যে ঘরে নামিয়েছো ওই ঘরেই আমরা থার্ড এন্ট্রি লিখবো। থার্ড এন্ট্রিতে বলা হয়েছে যে ধারে পণ্য ক্রয়, ধারে যদি পণ্য ক্রয় করো ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু ধারে ক্রয় করতেছো পাওনাদার বৃদ্ধি পাচ্ছে, তো পাওনাদার ক্রেডিট। ক্রয় একটা খরচ, খরচ যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, কারণ আমরা এখানে মালিকানা সত্ত্বের ঘর দিয়েছি, মালিকানা সত্ত্বটা তোমাকে ভাবতেই হবে। ক্রয় ডেবিট লিখতেছি, ক্রয় একটা খরচ, ক্রয় ডেবিটে লেখা মানে খরচ বৃদ্ধি পাচ্ছে। তো খরচ যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আমি বলেছিলাম খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর খরচ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তো আমাদের এই এন্ট্রিতে খরচ বৃদ্ধি পাচ্ছে মানে মালিকানা সত্ত্ব হ্রাস, হ্রাস মানে আমাকে মাইনাস ফিগারে লিখতে হবে। 25,000 এটা হচ্ছে ঘর। দেখো আমরা উদ্ধৃত যেই ঘরে নামানো হয়েছে আমরা ওই ঘরে মালিকানা সত্ত্বে লিখবো। খরচ বৃদ্ধি পাচ্ছে মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, এই যে আমি হ্রাস মানে মাইনাস ফিগারে লিখতে হবে, লিখলাম। এরপরে পাওনাদার ক্রেডিট, পাওনাদার মানে কি দায় না, তো দায় আমরা অলওয়েজ ক্রেডিটে লিখি, তো দায় ক্রেডিটে লেখা মানে দায় বৃদ্ধি পাচ্ছে, তো এটাও আমরা প্লাস ফিগারে লিখবো। শেষ। এরপরে আরেকটা নেক্সট ঘরে আবার আরেকটা উদ্ধৃত লিখবো, মানে এখানে যে টাকাটা এটা আবার এই উদ্ধৃতে উঠাবো, এখানে কোনো প্লাস মাইনাসের কিছু নাই, যে অ্যামাউন্ট রয়েছে ওইটাই আমরা বসাবো। এখানেও সেম, কোনো ঘর ফাঁকা দিয়ে দিয়ে যাবা না, যে ঘরের মধ্যে টাকা আছে ওই টাকাটাই তোমরা উদ্ধৃত হিসেবে নেক্সট ঘরগুলোর মধ্যে নামাবা। এখানে যেমন 25, এখানে আবার প্লাস মাইনাস করা যাচ্ছে। 5 লাখ থেকে 25,000 বাদ দিলে 4,75,000 থাকে, এটা লিখলাম। এরপর লাস্ট আমাদের এন্ট্রি হচ্ছে 20 তারিখ। তোমরা উদ্ধৃত যেই ঘরে নামাবা ওই ঘরেই তোমাদের এন্ট্রিটা লিখতে হবে। 20 নম্বরে বলা হয়েছে যে পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে পরিশোধ করেছো মানে পাওনাদার ডেবিট আর নগদান ক্রেডিট। তো নগদান যদি ক্রেডিট হয় তাহলে নগদ কমে যায়, তাহলে নগদ আমরা ক্রেডিট মাইনাস ফিগারে লিখবো 15,000। দেখো আবার বলি, পাওনাদারকে যদি তুমি পরিশোধ করো তাহলে তোমার নগদ টাকা কমে যাচ্ছে, তো নগদান ক্রেডিট, কাকে পরিশোধ করতেছো পাওনাদারকে, তো পাওনাদার ডেবিট। তা আমরা প্রথমে নগদান ক্রেডিট করলাম, নগদান ক্রেডিট মানে সম্পদ হ্রাস পাচ্ছে, হ্রাস মানে মাইনাস ফিগারে লিখলাম। এরপরে পাওনাদার আসে, পাওনাদার আমি ডেবিটে লিখেছি। আমরা জানি যে পাওনাদার আমরা অলওয়েজ ক্রেডিটে লিখি, মানে ক্রেডিট হলে বৃদ্ধি পাবে, আর পাওনাদার যদি ডেবিটে লিখি তাহলে পাওনাদার হ্রাস পাবে, হ্রাস পাওয়া মানে মাইনাস ফিগারে লেখা, মাইনাস মানে হ্রাস।
তাহলে এখানেও আমরা একটা উদ্ধৃত লিখব। তাহলে এখানে থাকে 4,35,000 আর এখানে এই অ্যামাউন্টটি থাকে, এখানে থাকে 10,000, এটা থেকে এটা মাইনাস করার পর, আর এখানে কোনো কিছু নাই, এটা এখানে লিখে দিব। তোমাদের এখানে অঙ্ক শেষ। লাস্ট ফিনিশিং এ তোমরা কি করবা? লাস্ট ফিনিশিং এ হচ্ছে তোমরা এখান থেকে দাগ দেওয়া স্টার্ট করবা। দাগ দেওয়ার পর পুরাটা তোমরা দাগ দিয়ে দিবা। আচ্ছা, দাগ দেওয়ার পর তোমরা হচ্ছে এখান থেকে এই ঘরগুলোকে মুছে দিবা। তার মানে হচ্ছে এখন এই পাশ আর এই পাশ মানে এতটুকু অংশ যোগ করে এখানে লিখবা, এতটুকু অংশ যোগ করে এখানে লিখবা। দুইটা যদি সেম অ্যামাউন্ট হয়ে যায় তোমাদের অঙ্ক মিলে যাবে। আচ্ছা, তো আমরা এটা যদি যোগ করি তাহলে আমরা দেখতে পারি 4,85,000 আসে। এটা হচ্ছে আমাদের এই পাশে এতটুকুর অ্যান্সার। এই দুটো যোগ করলে 4,85,000 আসে, এই দুটো যোগ করলেও 4,85,000 আসে। তাইলে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের লাস্ট উদ্ধৃত। এটা হচ্ছে আমার লাস্ট উদ্ধৃত, আর লাস্টে যে ফিনিশ করে দিবা, এটা হচ্ছে আমার লাস্ট উদ্ধৃত। মনে রাখবা সম্পদ মানে ইকুয়ালস এর আগ পর্যন্ত যতটুকু থাকবে এতটুকু যোগ করে একটা অ্যামাউন্ট লিখতে হবে। গাই থেকে মালিকানা সত্ত্ব এতটুকুর মধ্যে লাস্টে যতটুকু অংশ থাকবে ওগুলো যোগ করে সব একসাথে যোগ করে একটা অ্যামাউন্ট লিখতে হবে। ইকুয়ালস এর এই পাশ আর ইকুয়ালস এর এই পাশ মিলে গেলে তোমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। আজকের মধ্যে আমরা এখানে ক্লাস শেষ করছি। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা সমাধান করব অন্য কোনো চ্যাপ্টার। থ্যাংক ইউ।